ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখানে পাঁচটা কলেজের ছাত্ররা একত্রিত হয়ে তারা আন্দোলনে নেমেছে। তারা একটি যৌক্তিক দাবি নিয়ে নেমেছে যে একজন স্টুডেন্ট মারা গেছে, সেখানে ডাক্তারদের শুধুই গাফিলতির কারণে। যে স্টুডেন্ট মারা গেছে তার প্লাটিলেট ছিল 1,05,000। তো আমরা জানি যে 1,05,000 প্লাটিলেট থাকলে মারা যাওয়ার কথা না, এবং তার অন্য কোনো সমস্যা ছিল না। এখানে শুধুই ছিল ডাক্তারদের অবহেলা। এই অবহেলার কারণে স্টুডেন্টটা মারা যায়। মারা যাওয়ার পরবর্তী সময় আমরা স্টুডেন্টের কাছ থেকে জানতে পেরেছি, মারা যাওয়ার পরক্ষণে তারা ডাক্তারগণ এই স্টুডেন্টটা মারা গেছে তার বাবা মাকে 10,000 টাকা দিয়ে অতি দ্রুত লাশটা বের করার জন্য আবেদন করে। কিন্তু এখানে কথা হচ্ছে যে কেন 10,000 টাকা দিবে, এবং দ্রুত বের করার জন্য যে 10,000 টাকা দেওয়ার কথা হলো, এখানে অবশ্যই তাদের ভিতরে কোনো অবহেলা এবং গাফিলতি ছিল, যার কারণেই তারা এই ধরনের একটা অফার করতে পেরেছে। তো একটা জীবনের মূল্য তো 10,000 টাকা হতে পারে না। আর আমাদের এই যে আজকে ছাত্ররা ঘর থেকে নেমেছে, তাদের এই যে যৌক্তিক দাবিটা যে কেন একটা স্টুডেন্ট মারা গেল, কেন তার প্রতি যথাযথ চিকিৎসা প্রদান করা হলো না, তাদের এই দাবিটা কিন্তু একান্তই যৌক্তিক। এখানে তাদেরকে হেনস্থা করার মতো কোনো বিষয়টা আসে না। তারা আমাকে যে কথাটা বললো যে পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন তাদের এগেনস্টে কাজ করছে, এমনকি যে ছাত্রদল আছে, ছাত্রদল নামধারী রাস্তার টোকাইরা তাদের উপরে আক্রমণ করেছে, যেটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। ছাত্ররা তাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের উচিত যে এই বিষয়টি সুরাহা করা। একটি জীবনের মূল্য কখনোই 10,000 টাকার বিনিময়ে হতে পারে না। যার যায় সে বুঝে যে বিচ্ছেদের কী বেদনা। তো এখানে ছাত্রদের এই দাবিটা মেনে নেওয়া দরকার, এবং সেই সাথে আমাদের দাবি হচ্ছে দেশের সম্পদ যেন নষ্ট না হয়। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতাল এখানে ঢাকা শহরের একটা অন্যতম চিকিৎসা কেন্দ্র। এখানে প্রতিদিন অনেক রুগী সেবা পায়। তো এখানে এই যে হাসপাতালে যে স্থাপনা নষ্ট করা হচ্ছে বা হাসপাতালে বিভিন্ন জিনিসপত্র নষ্ট করা হচ্ছে, যেটা আমাদের দেশীয় সম্পদ, এটাও আমরা চাই না এটা এভাবে নষ্ট হোক। অতি দ্রুত সরকার এই বিষয়টা সুরাহা করার জন্য এগিয়ে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের ইউনিভার্সিটির 24 ব্যাচের একজন ছাত্র, তার নাম অভিজিৎ হালদার। সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, তো ন্যাশনাল হাসপাতালে ভর্তি আসছিল। তো এক সপ্তাহ চিকিৎসা। তোমার কলেজের নামটা বলো? ডাক্তার মাহবুব রহমান মোল্লা কলেজ। তো কিছুদিন আগে তারে ভুল ট্রিটমেন্ট দিয়া তারে মেরে ফেলছে। কয় তারিখে মারা গেছে? হার্ট অ্যাটাক করে মারা গেছে। কয় তারিখে? এই বৃহস্পতিবার হইবে। বৃহস্পতিবারে। তো আমি তো জানতে পারলাম যে ও ডেঙ্গুতে আক্রান্ত ছিল, ওর প্লাটিলেট কমে গেছিল, এই জন্য ও মারা গেছে। এখন নেশা করে এটা ডাক্তার ব্লেম দিছিল না। আর কিবারে মারা গেছে? মঙ্গলবারে মারা গেছে না। আর কি বলে ওর কি বললো যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। হার্ট অ্যাটাক আবার নেশা করে বিভিন্ন এইগুলো দিচ্ছে না, এগুলো অভিযোগ দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি আমাদের তোমাদের আহত করছে। ওরা কি ছাত্র না টোকাই? বিভিন্ন ধরনের লিগ আছে না, লিগের মাধ্যমে এখানে স্থানীয় কিছু লোকজন আছে, তাদেরকে দিয়ে আমাদেরকে প্রায় 130 জনের উপরে অ্যাটাক করা হয়। আমাদেরকে অনেকে মাথা ফাটাই ফেলছে, পায়ে আঘাত করছে অনেকে। আচ্ছা, এমনকি পুলিশ আমাদেরকে মারছে। পুলিশও তো? আচ্ছা। তো তোমরা এই যে ভিতরে কি স্থাপনা কোনো কিছু নষ্ট করছিলা? না। আচ্ছা, আমরা আজকে দিন অবস্থান নিয়েছিলাম না। ওই হাসপাতালে যে নেম প্লেটটা, ওই নেম প্লেটটা তো ভাঙা দেখা গেল আজকে আচ্ছা। তো তোমরা প্রতিবাদের ভাষাটা কি কোনো লেখনির মাধ্যমে জানাও নাই? দেয়ালে লিখে জানাইছো? কি লিখছিল সেই লেখা? লিখছি যে এই হাসপাতালে ভুল চিকিৎসা করা হয় এবং আমাদের ভাই অভিজিৎকে তারা ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলছে। আচ্ছা, এই বিষয়ে আমরা কথা লিখছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। ছাত্রদের বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে। তাদের দাবি একটাই, কেন অভিজিৎকে চিকিৎসায় অবহেলা করা হলো,
তার যথাযথ চিকিৎসা দেওয়া হলো না, কেন তার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হলো। অভিজিৎ এডিক্টেড ছিল এবং অভিজিৎ এই এডিক্টেডের কারণে সে হার্ট অ্যাটাক করেছে। ছাত্রদের যে বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে, আসলে এই তুপের মুখে আজকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউটের যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে হাসপাতালের নেম প্লেটটা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ভাস্কর্যগুলো ছিল এগুলো ভাঙা হচ্ছে। এই মুহূর্তে উচিত প্রশাসনকে এগিয়ে আসা এবং ছাত্রদের পক্ষ হয়ে তাদের যৌক্তিক দাবিকে মেনে নেওয়া এবং এই যে অভিজিৎ মারা গেল, এই অভিজিতের পরিবারকে যথাযথভাবে ক্ষতিপূরণ প্রদান করা, আর কোনো অভিজিতের যেন এভাবে মারা না যায় সেই বিষয়টিও দেখা এবং এই বিষয়টার সামনে আনা, যেন এইরকমভাবে কোনো অভিজিৎ মারা না যায় এবং মারা যাওয়ার পরে কোনো ইনোসেন্ট অভিজিতের বিরুদ্ধে যেন এই বিতর্কিত বেলেমটা না দেওয়া হয় যে সে মাদকাসক্ত এবং মাদকাসক্তের কারণে সে মারা গেছে। আসলে তা নয়। অভিজিৎকে যখন হাসপাতালে আনা হয় তার প্লাটিলেট ছিল 1,05,000। আমরা জানি যে প্লাটিলেট 50-এর নিচে নেমে গেলেই সেই রুগীটা কন্ডিশন খারাপ হয়। কিন্তু আজ এই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতালে এর সামনে ছাত্রদের যে রণক্ষেত্র তৈরি হয়েছে, এখানে আমি ছাত্রদের কাছ থেকে যে বিষয়টা জানতে পেরেছি সেই বিষয়টা আমি তুলে ধরেছি। যে তারা বলেছে অভিজিৎ ডেঙ্গুতে আক্রান্ত ছিল, তাকে হাসপাতালে আনার পর ডাক্তারদের অবহেলার কারণে সে মারা যায়। আর হাসপাতাল কর্তৃপক্ষ যে বক্তব্যটি তারা তুলে ধরেছে সেখানে ছিল যে অভিজিতের বয়স ছিল 18 বছর। সে 16ই নভেম্বর সকাল 8:14 মেডিসিন বিভাগে ভর্তি হয়। সেখানে জরুরি বিভাগে আনার পরে তাকে ডেঙ্গু জ্বর হিসেবে রোগ নির্ণয় করে এবং রোগ নির্ণয় করার তার চিকিৎসা প্রদান করা হয়, ভর্তি করে তার চিকিৎসা প্রদান করা হয় এবং প্রাথমিক সকল চিকিৎসা চলাকালীন অবস্থায় রোগীর অবস্থা যখন অবনতি হয় তখন অভিজিতের অভিভাবকের অনুমতি সাপেক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে 17/11/2024 তারিখে দিবাগত রাত 1:18 আইসিইউতে স্থানান্তর করা হয়। রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং রোগীর অভিভাবক এর সম্মতিক্রমে 18/11/2024 সকাল 10:38 রোগীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র ব্যবহার করা হয়। প্রয়োজনীয় সকল প্রকার চিকিৎসা প্রদান করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টার পরও 18/11/2024 তারিখে সন্ধ্যা 7টায় রোগী মৃত্যুবরণ করে। বিষয়টাতে আসলে ছাত্রদের এবং হাসপাতাল কর্তৃপক্ষের উভয়ের বক্তব্যের মধ্যে কিন্তু সাংঘর্ষিক বিষয়টা উঠে এসেছে। আমরা এখানে চাইব যে এই যে একজন অভিজিৎ মারা গেল, এই বিষয়টা তদন্ত হোক এবং আসলে সঠিক বিষয়টা কি সেটাকে তুলে ধরা হোক এবং যদি সত্যি অভিজিতের ডাক্তারদের অবহেলার কারণে অভিজিতের মৃত্যু হয় সেটা তদন্ত করে সেই ডাক্তারদের আইনের আওতায় আনা হোক। আর যদি অভিজিতের প্রপার চিকিৎসা পাওয়ার পরও যদি অভিজিতের মৃত্যু হয় তাহলে আমরা চাইব যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে। যেহেতু এই ধরনের ঘটনার কারণে আমাদের ছাত্রদের তো ক্ষতি হচ্ছেই, সেই সাথে আমাদের দেশেরও সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আমরা এই ধরনের
সংঘর্ষমূলক অবস্থান থেকে আমরা ছাত্রদের সরে আসতে বলবো, বিতর্কিত অবস্থান থেকে সরে আসতে বলবো এবং বিতর্কিত কোনো সমস্যা যেন না হয় ভবিষ্যতে, সেদিকে আমরা সরকার প্রধানকে লক্ষ্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।